বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, এই অধ্যায়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে বেসিক থেকে শুরু করে এখানে যে টাইপের প্রশ্ন আসতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো এই অধ্যায়ের মেইন টপিক গুলো হচ্ছে যোজ্যতা, ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা, মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত ও এগুলোর যোজনী ব্যবহার করে যৌগের সংকেত তৈরি করা, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা ব্যাখ্যা, অষ্টক ও দুয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা, রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ ব্যাখ্যা, আয়ন কিভাবে এবং কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করা, আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করা, সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা, আয়নিক ও সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এবং ক্যালাস গঠনের ধর্ম ব্যাখ্যা, ধাতব বন্ধনের ধারণা ব্যাখ্যা, ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা, স্থানীয়ভাবে সহজপ্রাপ্য দ্রব্যের মধ্যে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্ত হবে আয়নিক। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক। আমরা এখন টপিক ধরে ধরে বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়। যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন বা ইলেকট্রন গুলো থাকে তাদেরকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। দেখো, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম 1s1। তো কয়টা শেষ কক্ষপথ আছে? s অরবিটাল, একটি 1s অরবিটাল, এবং সেখানে একটা ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে 1। হিলিয়ামের আছে 1s2, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হবে কত? 2। লিথিয়ামের দেখো 1s2 2s2, এই যে 2s1 আর কি, তো 2s1 এটা হচ্ছে এর শেষ কক্ষপথ, 2s হচ্ছে শেষ কক্ষপথ। তো এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাই এটাই হবে তার যোজনী, যোজ্যতা ইলেকট্রনের। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 2s2, এটা হচ্ছে শেষ কক্ষপথ এবং সেখানে দুইটা ইলেকট্রন আছে, তাই এদের যোজ্যতা ইলেকট্রন হবে 2। একইভাবে বোরনের ক্ষেত্রে দেখো 2s 2p1, এই দুইটা মিলেই কিন্তু শেষ কক্ষপথ। এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 3টা, তাই এর যোজ্যতা ইলেকট্রন হবে 3। কার্বনের ক্ষেত্রে দেখো 2s2 2p2, টোটাল কয়টা? 4টা, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হবে 4। নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p6, এটা হচ্ছে শেষ কক্ষপথ, কয়টা ইলেকট্রন? মোট 5টা, তাহলে 5 যোজ্যতা ইলেকট্রন হবে 5। তারপর দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4, এটা হবে টোটাল 6টা, এইভাবে। তারপর দেখো ফ্লোরিনের ক্ষেত্রে এইভাবে 7টা হলো, নিয়নের ক্ষেত্রে এই যে 2টা, এই যে এখানে হচ্ছে 6টা, তাহলে কত হলো? 8টা। দেখো এইভাবে, যেমন দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে 3s1, এটা হচ্ছে শেষ কক্ষপথ, কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন, এইভাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 2s3 3p1, এটা মিলে হচ্ছে শেষ কক্ষপথ, তাহলে এখানে হবে 3টা ইলেকট্রন আছে টোটাল। এইভাবে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে শেষ কক্ষপথ হচ্ছে 4s, সবচেয়ে বড় যেটা n এর মান ওখানে আর কি, কয়টা আছে? একটা ইলেকট্রন। এইভাবে আমরা যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ধারণা পেতে পারি। এখন যোজ্যতা ইলেকট্রন থেকে এরপর আমরা জানবো যোজনী কাকে বলা হয়, যোজনী বা যোজ্যতা। এর আগে তো আমরা শিখলাম যোজ্যতা ইলেকট্রন, তাই না? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোজনী বা হচ্ছে যোজ্যতা কাকে বলা হয়। অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। তো যোজ্যতা বোঝায় একটি পরমাণু সর্বোচ্চ কয়টি বন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, একটা কি পরমাণু সর্বোচ্চ কয়টা বন্ধন তৈরি করতে পারে, কয়টি বন্ধন তৈরি করতে পারে, এটা হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। এখন হাইড্রোজেন ও ক্লোরিন ভিত্তিক যোজনী নির্ণয় করব আমরা। যেহেতু হাইড্রোজেন সব সময় এক বন্ধন গঠন করে, তাই হাইড্রোজেনের যোজনী হবে এক ধরা হয়। অন্য মৌল যতটি হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই তার যোজনী। যেমন দেখো এখানে HCl, এখানে কি HCl, তো এখানে মৌল হচ্ছে ক্লোরিন, তো এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন, মানে যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেইটা হবে অন্য মৌল যে মৌলটি আছে। মনে করো এখানে HCl এর সাথে হাইড্রোজেন বাদে কি আছে? Cl আছে। এখন Cl এর একটা পরমাণু হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন আছে? দেখো একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে যোজনী হবে 1। এই সংকেত H2O, এখানে আছে অক্সিজেন, মৌলটা মনে করলাম অক্সিজেন, তো অক্সিজেন, একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেনের সাথে, তাই যোজনী হবে কত? 2।
এরকম দেখো সোডিয়াম ক্লোরাইড। এরপর দেখো ক্লোরিন, ক্লোরিন একটা ক্লোরিন কয়টা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে? একটা, তাহলে এখানে যোজনী হবে 1। এটাকে বলা হাইড্রোজেন এবং ক্লোরিন ভিত্তিক যোজনী নির্ণয় করা। মানে এইখানে আমরা যেটা দেখবো, সংকেত দেখে দেখবো যে হাইড্রোজেন বা হচ্ছে ক্লোরিন, হ্যাঁ ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও সেম একই রকম। তো কয়টা হাইড্রোজেন আছে বা কয়টা ক্লোরিন আছে, তার সাথে মানে যে কয়টা ক্লোরিন থাকবে বা যে কয়টা হাইড্রোজেন থাকবে তা হবে হাইড্রোজেনের সাথে যে মৌলটা থাকবে ওই মৌলের যোজনী। ঠিক আছে, এরকম। পরে যদি বলি যে অক্সিজেন ভিত্তিক যোজনী নির্ণয় করা, এটা কিভাবে করব? যে মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয় তার যোজনী হবে যুক্ত অক্সিজেনের সংখ্যা গুণ 2। মানে অক্সিজেনের সংখ্যাকে ডাবল করলে যা হবে তাই ওই মৌলের যোজনী। যেমন দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, তাই না? তো অক্সিজেনের সাথে কি আছে? ক্যালসিয়াম। এই যে সে ক্যালসিয়াম, কয়টা ক্যালসিয়াম আছে? একটা ক্যালসিয়াম, তাহলে যোজনী কত হবে? 1 গুণ 2, মানে যোজনী হবে 2। এই যে ক্যালসিয়াম, এই যে কার্বন ডাই অক্সাইড CO2, এখানে যে মৌলটা হচ্ছে কার্বন। তো কয়টা অক্সিজেন পরমাণু আছে? 2টা পরমাণু আছে, তো এখানে 2 গুণ 2 মানে 4, তাহলে যোজনী হবে 4। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, তো ম্যাগনেসিয়াম আছে, একটা অক্সিজেন আছে, তো এখানে 1 গুণ 2 মানে 2টা, 2 হবে তার যোজনী, এরকম হবে। এখন আমরা আরো একটা নিয়ম শিখবো, যে নিয়মের মাধ্যমে আমরা যোজনী বের করতে পারবো। ঠিক আছে, তাই আমরা নাম দিয়েছি যোজনী নির্ধারণের নিয়ম। ঠিক আছে, ভ্যালেন্সি রুলস। তো যেসব মৌলের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটি ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে বা তিনটা ইলেকট্রন থাকে, তারা সাধারণত ধাতু হয়, তারা ইলেকট্রন ত্যাগ করে, তারা ক্যাটায়নে পরিণত হয়, মানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং তাদের যোজনী হবে কত? শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হবে তাদের যোজনী। অর্থাৎ এই সমস্ত মৌলের ক্ষেত্রে যোজনী হবে যোজ্যতা ইলেকট্রনের সমান। কি বললাম বলতো? যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাদের যোজনী হবে 1, যার 2টা ইলেকট্রন আছে তাদের যোজনী হবে 2, যার 3টা ইলেকট্রন আছে তাদের যোজনী হবে 3। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, মানে এখানে হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে কিন্তু তাদের যোজনী কিন্তু 2 না, যোজনী 0, কারণ তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে না, ত্যাগ করে না, এবং এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এটা বাদে অন্যান্য সমস্ত মৌলের ক্ষেত্রে হ্যাঁ বেশি যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, 2টা বা 3টা, তারা সাধারণত ধাতু হয়। ঠিক আছে, এখানে হাইড্রোজেন বাদে আর কি ব্যতিক্রম। যেমন দেখো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, হ্যাঁ প্রথম কক্ষপথে 2টা, তারপর একটা, তারপর আছে একটা। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা, এই যে শেষ কক্ষপথ, তাহলে যোজনী হবে 1। এবং ওই ইলেকট্রনটা ত্যাগ করে যখন যৌগ গঠন করে, তখন ওই ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়াম কি করবে? ইলেকট্রনটা ত্যাগ করবে, ত্যাগ করে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? যে কয়টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে ওই কয়টা, তাদের যোজনী সমান। তাহলে এটা অতগুলো ক্লাস হবে উপরে। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে? 2টা, তাহলে ম্যাগনেসিয়াম করবে কি? 2টা ইলেকট্রন ত্যাগ করবে, যে 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg উপরে 2+ গঠন করবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা ইলেকট্রন আছে, তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম Al3+ এ পরিণত হবে। ওকে, এরকম হবে। তারপরে দেখো এখানে এই যে যেসব মৌলের শেষ কক্ষপথে 4 থেকে 8টি ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে কি হবে? সাধারণত তারা অধাতু হয়, নন মেটাল হয়, তারা ইলেকট্রন গ্রহণ করে বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। ঠিক আছে, কিছু ব্যতিক্রম থাকতে পারে। তারা অ্যানায়নে পরিণত হয়, মানে তারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এরা। তো এখানে যোজনী হবে 8 থেকে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বিয়োগ করে দিতে হবে। যেমন দেখো অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাহলে যোজনী কত হবে? 8 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে? 2। এবং এরা অ্যানায়নে পরিণত হয় কিভাবে? ওই 2টা ইলেকট্রন গ্রহণ করলে উপরে মাইনাস হয়ে যাবে। এই যে দেখো নাইট্রোজেন শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, যোজনী কত হবে? 3, 3টা ইলেকট্রন গ্রহণ করে N3- হয়ে যাবে, এরকম। আবার ক্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা আছে? দেখো 7টা ইলেকট্রন, 7টা থেকে একটা 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়, তাহলে যোজনী হবে 1 এবং Cl- হবে তাদের কি? অ্যানায়নের সংকেত। ওকে, তো দেখো এখানে আমরা যোজনী বের করার কতগুলো সিস্টেম শিখে গেলাম। তোমরা যোজনী মুখস্থ করবে না, হ্যাঁ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে পার্থক্য করো, তাহলে কিভাবে করবা? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কি? পরমাণুর বন্ধন গঠন করার যে ক্ষমতা, ওটা আছে তাদের যোজনী। এক কথায় যদি যোজনীর সংজ্ঞা বলতে চাই, তাহলে কোন ইলেকট্রন গুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় সেটা বোঝা যায় যোজ্যতা ইলেকট্রনের মাধ্যমে।
আর কয়টা বন্ধন গঠন করতে পারে সেটা হচ্ছে যোজনী। সেটা যোজনী বোঝা যাচ্ছে একটা মৌল কয়টা, মনে করে একটা যোজনীর একটা মৌলের যোজনী হচ্ছে 2, তাহলে সেটা কি করতে পারে, হ্যাঁ সর্বোচ্চ 2টা বন্ধন গঠন করতে পারে। তবে যাদের সাথে যুক্ত হচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে। মনে করো যাদের সাথে যুক্ত হচ্ছে তাদের যোজনী যদি 1 হয় তাহলে এটা বন্ধন গঠন করবে 2টা, তাই না, দ্বিবন্ধন গঠন করতে পারবে। আবার একক বন্ধন হলে 2টা বন্ধন হবে, এরকম, ঠিক আছে, এরকম। তো যোজ্যতা একক হচ্ছে কেবল ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটা, আর এটা মানে যোজনী দ্বারা বোঝা যায় বন্ধন সংখ্যা, কতগুলো বন্ধন সংখ্যা হতে পারে। এর মান কত হতে পারে, 1 থেকে 8 পর্যন্ত হতে পারে। সাধারণত 1 থেকে 4 পর্যন্ত যোজনী হয়, কখনো কখনো 6ও হতে পারে। মানে যোজনী 1 হয়, 2 হয়, 3 হয় বা 4 হয়। কোন কোন মৌলের ক্ষেত্রে যেমন সালফার এর যোজনী 6 হতে পারে, বা আরো কিছু পরিবর্তনশীল যোজনী আছে। তো নির্ধারণ হচ্ছে মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী বের করা হচ্ছে ধাতু যদি হয় তাহলে কি হবে, ধাতু হলে ইলেকট্রন যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই তার যোজনী। আর অধাতু হলে n-8 - n টা হচ্ছে কি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। যেমন অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, তবে অক্সিজেনের যোজনী কত, 8 - 2 মানে কত, 8 - কত 6 মানে 2, এই যে সে 2। ওকে, এইভাবে আমরা করব। তবে এখানে দেখো তোমাদের সৃজনশীলে অর্থাৎ সিকিউ এর খ নম্বরে অথবা এসকিউ তে আসতে পারে কোন প্রশ্নটা, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, দেখাও যে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী 1। মানে সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতাও যা, এখানে যোজনীয় তাই। যেমন দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস কত, 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, এখন যোজ্যতা ইলেকট্রন কত হবে, বাইরের শেলে থাকা যে ইলেকট্রন সংখ্যা সেটা হবে তাদের কি যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, তো শেষ কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন, দেখো 3s টা হচ্ছে শেষ কক্ষপথ, 3s, এই যে 3s শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা, তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে 1। আবার আমরা জানি কি যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাদের যোজনী হবে 1, 2টা ইলেকট্রন থাকলে যোজনী হবে 2, 3টা থাকলে 3। তো এটা একটা আছে তাহলে এর যোজনীও 1 হবে। তার মানে আমরা বলতে পারি যেটার সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনও যা, যোজনীয় তাই। এটাই দেখাইতে বলছে, তাই না, এইভাবে। পরে দেখো এখানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী বের করো। দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে এমন হয়, শেষ কক্ষপথে দেখো 3s2 3p5। দেখো যাদের শেষ কক্ষপথে s অরবিটাল এবং p অরবিটাল আছে, তাই না, তাই সেই ক্ষেত্রে দুইটাই যোগ করতে হবে। এখানে 2টা আছে s অরবিটালে আর 5টা আছে p অরবিটালে, যোগ করলে কত হয় 7, যোজনী কত হবে, 8 থেকে 7 বিয়োগ কত হবে, 1 হবে। ওকে, এরপরে দেখো পরের প্রশ্নটা, মৌলের যোজনী ইলেকট্রন থেকে, যোজ্যতা ইলেকট্রন থেকে আর কি যোজনী নির্ণয় করা সম্ভব কেন, কি বললাম, যোজ্যতা ইলেকট্রন হবে, ঠিক আছে, যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন থেকে যোজনী নির্ণয় করা সম্ভব কেন, কেন সম্ভব হয়। তো কোন মৌলের পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলা হয় বা যোজ্যতা ইলেকট্রন বলা হয় আর কি। তো মৌলের যোজনী নির্ণয় করা হয় এই যোজনী ইলেকট্রনের মাধ্যমে, মানে যোজ্যতা ইলেকট্রনের মাধ্যমে, ঠিক আছে। ধাতু মৌলগুলো সাধারণত তাদের শেষ কক্ষপথে 1, 2 বা 3টি ইলেকট্রন রাখে, তাদের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কি থাকে, সেম থাকে। আচ্ছা, অধাতুর যে মৌলগুলো শেষ কক্ষপথে সাধারণত 5, 6, 7টি ইলেকট্রন থাকে, তাদের যোজনী নির্ণয় করা হয় 8 থেকে ওই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বিয়োগ করার মাধ্যমে। তো যোজনী ইলেকট্রন সংখ্যা 8 হলে যোজনী হবে কত, দেখো যদি 4 হয়, সরি, যদি এখানে 4 হয়, মনে করো যোজ্যতা ইলেকট্রন 4, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তাহলে যোজনী হবে 4। এইভাবে অর্থাৎ আমরা বলতে পারি মৌলের যোজনী নির্ণয় করার জন্য আমরা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ব্যবহার করতে পারি। এখন দেখো একরকম একটা প্রশ্ন, 10 মানে জিঙ্ক Zn যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা সমান ব্যাখ্যা করো। তো এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, শেষ কক্ষপথ কত, এই যে 4s, সবচেয়ে বড় যে এনটা ওটা হচ্ছে শেষ কক্ষপথ। এদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন, তার মানে যোজ্যতা ইলেকট্রন কত হবে, 2, ঠিক আছে। আবার আমরা জানি যে সমস্ত কক্ষপথে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা ইলেকট্রন থাকে তাদের যোজনী হবে 1, 2, 3, কারণ অষ্টক পূরণের জন্য তাদের অতগুলো ইলেকট্রন ত্যাগ করতে হবে, ঠিক আছে, এই জন্য। তাহলে এখানে এর যোজনীয় হবে 2, যোজ্যতা ইলেকট্রনও 2। লিথিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই কেন, ওই যে শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে তাই এদের যোজ্যতা ইলেকট্রন 1, যোজনীয় 1। ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজ্যতা একই কেন, কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে তাই এর যোজ্যতা ইলেকট্রন 1, যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীয় সেম অর্থাৎ 2।
নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? কারণ এর শেষ কক্ষপথে দেখো মোট 5টা ইলেকট্রন আছে। যদি 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকলে কি হবে? 8 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? যোজনী হবে 3 আর যোজ্যতা ইলেকট্রন হবে এই 5। অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান নয় কেন? কারণ শেষ কক্ষপথে দেখো 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন থাকলে যোজ্যতা ইলেকট্রন হবে 6 আর যোজনী কত হবে? 8 থেকে এই 6 বিয়োগ করতে হবে, কত হবে? এই 2। ঠিক আছে, এরকম হবে। এরপর দেখো ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দেখো 2s2 2p5 হবে, তাই না? এদের ইলেকট্রন বিন্যাস। তাহলে এইখানে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন হবে 7। আর যদি 5-এর চেয়ে 4 বা 5-এর বেশি হয় তাহলে কি করতে হবে? এখানে 8 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হয়? 1 হয়। সবগুলো দেখো সেম, একই রকম। ক্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন? কারণ শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এজন্য এক না। কার্বনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন? ফসফরাসের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ওইভাবে, ঠিক আছে, এরকম ভাবে একই রকম প্রশ্ন। একটা পারলে বাকি সবগুলো সেম ভাবে পারা যায়। আশা করি এটাতে একদম ক্লিয়ার। ক্ষার ধাতুদের যোজনী একই কেন? দেখো যারা হচ্ছে ক্ষার ধাতু হয়, যেমন দেখো ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু যারা, তাদের সকলেরই, লিথিয়াম একটা ক্ষার ধাতু, সোডিয়াম একটা ক্ষার ধাতু, তারপর পটাশিয়াম একটা ক্ষার ধাতু, এদের সকলেরই ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে 1s মানে 1s1 না, মানে s1 আছে। এরকম শেষ কক্ষপথে s1 রয়েছে। তাহলে সবারই মনে করো প্রথম গ্রুপ পর্যায়ে যারা আছে, এটা 1s1 আছে, তারপর কত 2s1, তারপর কত 3s1, তারপর কত 4s1। দেখছো? তাহলে এটা শেষ কক্ষপথ আছে 1s, এটা 2s, এটা 3s, তারপর 4s। সবগুলোতে দেখো একটা করে ইলেকট্রন আছে, তার জন্য এদের সবার যোজনী হবে 1। ঠিক আছে না? এই জন্য ক্ষার ধাতুদের যোজনী একই হয় কেন? যারা মৃৎক্ষার ধাতু তাদেরও যোজনী কিন্তু সেম একই। সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী একই কেন? তো দুইটা কারণে যোজনী একই। দেখো সোডিয়ামের হচ্ছে 1s1 আছে, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, যাদের একটা ইলেকট্রন থাকে তাদের যোজনী তো 1, আমরা জানি। আর যাদের শেষ কক্ষপথে দেখো এখানে ক্লোরিনের আছে 7টা হলে তাদের যোজনী কত হবে? 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 1। এই জন্য দেখো সোডিয়ামেরও এক ইলেকট্রন মানে যোজনী হবে 1 আর ক্লোরিনেরও 1, তবে এটা ভিন্ন ক্ষেত্রে এদের 1 হয়েছে, মানে একই রকম ভাবে কিন্তু এদের 1 হয় না, আলাদা আলাদা ক্ষেত্র বিবেচনা করে 1 হয়েছে। এরপর দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোজনী একই কেন? এই দুটা কিন্তু সেম নিয়মই হয়েছে। এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এর শেষ কক্ষপথেও 2টা ইলেকট্রন আছে। যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাদের যোজনী 1, 2টা থাকলে 2, 3টা থাকলে 3, এরকম। তাই এদের দুজনেরই কিন্তু শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, এজন্য এদের যোজনী হবে দুইজনেরই 2 করে। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। ভ্যারিয়েবল ভ্যালেন্সি কাকে বলা হয়? কিছু মৌল আছে, যেমন বিশেষ করে ধাতু, তাদের মানে একাধিক যোজনী রয়েছে, তাই না? তো যাদের একাধিক যোজনী আছে তাদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী, মানে যাদের একের অধিক যোজনী রয়েছে। যেমন দেখো এখানে যদি সালফারের কথা উল্লেখ করি, সালফারের যোজনী কত? 2, 4, 6, তাহলে একাধিক যোজনী রয়েছে। তো এই যে যোজনীগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী। যেমন দেখো এখানে লোহার ক্ষেত্রে 2টা পরিবর্তনশীল যোজনী রয়েছে, 2 আছে এবং 3 আছে। যখন যোজনী 2 হয় তখন এর আধার মানে সেরকম একটা যৌগ হচ্ছে দেখো FeCl2, এদের এখানে Fe কত 2+ হয়, আর FeCl3 এখানে এর যোজনী হচ্ছে 3। একইভাবে কপারের যোজনী মানে কপার Cu, যেটা বাংলায় তামা বলা হয়, কপার Cu, এর যোজনী 1 আছে আবার 2 আছে। যেমন CuCl যোজনী এখানে 1, CuCl2 এর যোজনী কত? এখানে 2। এভাবে স্টার্নাম মানে টিন আর কি, SN মানে কি টিন, টিনের যোজনী 2 আছে আবার 4ও আছে। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যে সমস্ত মৌল শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, 5টা, 6টা, 7টা, তারা সাধারণত অধাতু হয়, তাই না? কিন্তু বলেছিলাম যে ব্যতিক্রমও আছে, যেমন এই SN, তারপরে যে সীসা PD, হ্যাঁ, এরা হচ্ছে কি ব্যতিক্রম, মানে এদের যোজনী কিন্তু 4। ঠিক আছে, এরকম ভাবে ব্যতিক্রম ভাবে বেশ ওখানে বেশিরভাগ ক্ষেত্রে অধাতু হয় আর কি এটা। তো SN এর যোজনী দেখো 2 আছে আবার 4 আছে, 2 আছে SNO, এই এখানে এদের যোজনী আছে 2, আর SNO2 এখানে যোজনী কত? 4। দেখছো? মনে আছে যে অক্সিজেনের যে স্কেল হিসাব করলে
অক্সিজেন কয়টা আছে? এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেনের সাথে 2 গুণ করতে হবে। তাহলে দুইটা অক্সিজেনের সাথে 2 গুণ করলে কত হবে? 4। এই যে 4, মানে এটা, ঠিক আছে। তারপর সীসা মানে পিবি, লেড যেটাকে বলি, লেডও বলতে পারে, লেড। তো লেডের যোজনী কত? 2 আছে, 4 আছে। পিবিও তে 2 আর পিবিও2 তে 4, এরকম হবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে 2 3 6। তো ক্রোমিয়াম CrO এখানে 2, Cr2O3 এখানে 3, CrO3 তে 6, এইভাবে। পারদের ক্ষেত্রে এর যোজনী 1 এবং 2 আছে। এই যে এই সমস্ত এই যৌগের যোজনী 1, এই যৌগের যোজনী, তোমরা এইগুলো ভালো করে আয়ত্ত করবা, মনে রাখবা, ঠিক আছে। কারণ এগুলো যেমন এসএসসি তে লাগবে, ইন্টারেও এগুলো লাগবে, ঠিক আছে। যে না ভালো করে পড়লে কিন্তু এগুলো পারবা না। ম্যাঙ্গানিজের যোজনী 2 4 6 7 আছে, এরকম। এখানে Mn2+, Mn4+, আর Mn2O7 এরকম হবে, ঠিক আছে। নিকেলের ক্ষেত্রে 2 আর 3 আছে। তো এইগুলো হচ্ছে দুই পরিবর্তনশীল যোজনীর একটা চার্ট দেখালাম। তোমরা অনেক সময় কেউই খুঁজে পায় না যোজনী কার কতগুলো যোজনী আছে, তো আমি এখানে অনেকগুলো উল্লেখ করেছি। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করলে বা খাতায় যখন নোট করে রাখবা, ঠিক আছে। আর আমাদের কাছে এরকম প্রিপারেশন বুক চাইলে কিনতে পারো, ঠিক আছে, চাইলে কিনতে পারবো। এরপর দেখো, এই যে পরিবর্তনশীল যোজনী যাদের আছে তাদের আবার যোজনী 3 ধরনের। হ্যাঁ, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী। তো সক্রিয় যোজনী কাকে বলা হয়? সক্রিয় যোজনী বা অ্যাক্টিভ, যেটা ভ্যালেন্সি বলা হয়, হলো কোন মৌলের একটি নির্দিষ্ট যৌগে বিদ্যমান যোজনী। দেখো আমি তোমাকে একটা যৌগ দেখাচ্ছি, হ্যাঁ, মনে করো CuCl2। এই যৌগে কপারের, দেখো কপারের যোজনী তো 1 আছে আর 2 আছে। তো এই যৌগটাই কত আছে? এই যৌগটা কত ব্যবহার করছে? 2 ব্যবহার করছে। তাহলে এই যৌগের ক্ষেত্রে মানে CuCl2 তে কপারের যোজনী আছে 2, তাহলে এই কপারের সক্রিয় যোজনী হবে এই ক্ষেত্রে 2। মানে একটা যৌগ দিতে হবে, যৌগ না দিয়ে আমরা সক্রিয় যোজনী বলতে পারবো না। একটা যৌগ দেখতে হবে, ওই যৌগে যোজনী কত আছে সেটা। মানে দেখো যে এই চার্টটা আমি দেখাইছি, সবগুলোকে কিন্তু আমি বিস্তারিত ভাবে বলেছি। তোমরা এখন যারা ক্লাসটা করবা সুন্দর করে বুঝতে পারো। যেমন দেখো এখানে যোজনী কত? 2, এই যৌগের যোজনী কত? 3। এইভাবে আছে যোজনীগুলো বের করা হয়, ঠিক আছে। যেমন দেখো এখানে এই যে যৌগটা, এই যৌগে আয়রনের যোজনী কত? 2, এই যৌগে আয়রনের যোজনী কত? 3, লোহার যোজনী। এই যৌগে আয়রনের কপারের যোজনী কত? 1। এই যে CuO এখানে কত? কপারের যোজনী হচ্ছে 2। এই যে এই সবগুলোকে বলা হয় কি বলতো? সক্রিয় যোজনী। এগুলা মানে এট প্রেজেন্ট যে মৌল যৌগটা আছে ওই যৌগে ওই মৌলটার যোজনী। কোন যৌগে কোন মৌলের যে যোজনীটা বিদ্যমান থাকে তাকে তার সক্রিয় যোজনী বলা হয়। তাহলে এই চার্টটা তোমরা ভালো করে আয়ত্ত করবা। এখন হচ্ছে সুপ্ত যোজনী। দেখো সুপ্ত যোজনী দেখতে হলে আমাদের বুঝতে হবে সর্বোচ্চ যোজনী কত। দেখো আমরা একটু আগে শিখলাম আয়রনের মানে লোহার যোজনী কত কত? 2 আছে আবার 3 আছে। তো এখানে দেখো প্রথম যে যৌগটা, এই যৌগটা FeCl2, এখানে সক্রিয় যোজনী কত? এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2। তো এখানে আয়রনের 2টা যোজনী আছে, একটা আছে 2 আর একটা আছে 3। তা সর্বোচ্চ কোনটা? সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ, মানে 3। এখন এই 3 থেকে আমি এই 2 যে বিয়োগ করলে যেটা হবে সেটা হবে সুপ্ত যোজনী, ঠিক আছে। এটা হবে সুপ্ত যোজনী। যেমন দেখো FeCl3, এখানে এর যোজনী কত ইউজ করা হচ্ছে? 3। আর আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এখানে কোনো সুপ্ত যোজনী নাই। সুপ্ত মানে কি? লুকায়িত, মানে ঘুমান্ত, যেটা ইউজ করা হচ্ছে না, ঠিক আছে। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। তাহলে সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ হচ্ছে সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে আমরা কি পাবো? সুপ্ত যোজনী পেয়ে যাবো, ঠিক আছে। এরকম ভাবে আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে। এখানে আরো দেখো ব্যাখ্যা করা আছে, তোমরা এখান থেকে এগুলা সুন্দর করে লিখবা। হ্যাঁ, আমাদের কাছে থেকে যদি এরকম একাডেমিক প্রিপারেশন বুক তোমরা কিনতে চাও তাহলে এই যে আমার নাম্বার দেওয়া আছে 01620103495, মানে এই যে শীটে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে স্লাইডে, এটা যদি তোমরা কিনতে চাও এই নাম্বার যোগাযোগ করতে পারো। ওকে, এখন দেখো পরিবর্তনশীল যোজনী কাদের হয়, মানে আসলে কারা মূলত পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। যারা ডি ব্লকভুক্ত মৌল। আচ্ছা, ডি ব্লকভুক্ত মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তারা হবে কি বলতো? ডি ব্লকভুক্ত মৌল। যেমন দেখো ডি ব্লকভুক্ত মৌলের ভিতরে একটা আছে কপার, একটু খেয়াল করো কপার। এই যে কপার ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। দেখো এই যে 3d শেষ ইলেকট্রনটা 3d তে
অতিক্রম করে মানে গমন করেছে, এজন্য এদেরকে বলা হবে ডি ব্লকভুক্ত মৌল। তো এরকম যারাই ডি ব্লকভুক্ত মৌল আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ তাদেরই কিন্তু পরিবর্তনশীল যোজনী রয়েছে। ঠিক আছে, আবার কিছু মৌল রয়েছে যেমন ট্রানজিশন এলিমেন্টস, যেমন আয়রন, কপার, এদের যোজনী রয়েছে। তারপরে পি ব্লকের কিছু মৌল যেমন টিন, লেড, এরাও পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আচ্ছা, কেন করে? কারণ এস, পি এবং ডি, এসপিডি অরবিটাল ইলেকট্রন বর্জন করতে পারে বলে বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যোজনী হয়। আচ্ছা, কিভাবে বিভিন্ন ভিন্ন যোজনী হয় এটা আমরা এখন দেখবো। ঠিক আছে, এটা বুঝবো। যেমন সালফারের পরিবর্তনশীল যোজনী এবং ইলেকট্রন বিন্যাস, মানে কেন সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, মানে তোমার পরীক্ষা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কেন সালফার 2, 4, 6 যোজ্যতা প্রদর্শন করে, মানে সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, মানে কেন তাদের যোজনী বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখো সালফারের যোজনী যদি আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, দেখো সালফার আছে ইলেকট্রন সংখ্যা কয়টা? 16টা। এখন যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আচ্ছা দেখো 4 অরবিটালের ভিতরে আবার সাব অরবিটাল আছে, যেমন px আছে, py আছে এবং pz আছে। দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? 4টা। 4টার ভিতরে প্রথমে px এ একটা ইলেকট্রন যাবে, একটা ইলেকট্রন গেল, তারপরে কত যাবে? তারপরে py তে একটা ইলেকট্রন যাবে, তারপরে কত? pz এ একটা ইলেকট্রন যাবে। তাই এখানে মোট 4টা ইলেকট্রন আছে। শেষ ইলেকট্রনটা আবার 2x এ যাবে, আরেকটা ইলেকট্রন হলে y এ যেত, এখানে হতো। ঠিক আছে, আর তো না, এই জন্য। এখন দেখো এখানে বিজোড় ইলেকট্রন কত আছে? এই বিজোড় ইলেকট্রন কিন্তু এই 2টা আছে। কত? 1 আর 2। স্বাভাবিক অবস্থায় বিজোড় ইলেকট্রন কত? 2টা আছে, তাই যোজনী হবে এই 2, মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে তাদের যোজনী। ঠিক আছে, তো স্বাভাবিক অবস্থায়। এখন এক্সাইটেড অবস্থায় মানে উত্তেজিত অবস্থায়, উত্তেজিত মানে তাকে উত্তেজিত করা হয়েছে। ঠিক আছে, তাপ দিয়ে বা অন্য কোনো কিছু ব্যবহার করে তাদের উত্তেজিত করা হয়েছে, এক্সাইটেড। ঠিক আছে, এখন দেখো এই যে মানে সামান্য উত্তেজিত করেছি। ঠিক আছে, তখন কি হবে? আমরা শেষ কক্ষপথের ইলেকট্রনটা দেখতেছি এই যে এখানে। তখন কবে কি? এই যে এখানে দেখো 3s2 আছে না, 3s2 এইখান থেকে একটা ইলেকট্রন পড়ে যাবে কি এর যে ডি যে অরবিটালটা আছে, ওই ডি অরবিটালে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে দেখো তখন কিন্তু বিজোড় ইলেকট্রন হবে। দেখো এটা একটা বিজোড় ইলেকট্রন হচ্ছে, এখানে একটা ইলেকট্রন বিজোড়, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন। অবশ্যই এইখানে 2টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই জায়গায় এই যে মানে পি থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে, তো সেখানে যে বিজোড় অবস্থায় হবে। দেখো এখন বিজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। 4টা হয়ে যাওয়ার কারণে এদের যোজনী হবে 4। আমি যদি আরো উত্তেজিত করি, মানে আরো এক্সাইটেড করি, তখন কি হবে? এই যে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যাবে, দেখো px এখানে একটা, py এখানে একটা, pz একটা, আর ডি অরবিটালের ভিতরে dxy আছে, dyz আছে, এখানে চলে যাবে একটা করে। তাহলে দেখো টোটাল এখন 6টা মানে বিজোড় ইলেকট্রন হয়েছে, দেখছো এখানে। তার মানে বিজোড় ইলেকট্রন যে কয়টা সেটা তাদের যোজনী, এটা এখন 6 যোজনী হবে। তো পরীক্ষা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে যে সালফার কেন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে এইটা এইভাবে লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা দেখবো যে পরিবর্তনশীল যোজনী আমরা তো এত পড়লাম, আসলে পরীক্ষায় যদি আসে যে পরিবর্তনশীল যোজনী কি, যদি প্রশ্ন আসে যে পরিবর্তনশীল যোজনী কি কাকে বলা হয়। ঠিক আছে, কোন মৌলের একাধিক যোজনী থাকলে তাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। একটু লিখে দিবা। ঠিক আছে, পরে আরো বিস্তারিত লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, যেমন দেখো আয়রন পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। তো আয়রন পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা কিভাবে? প্রথমে ইলেকট্রন বিন্যাস দিবা। তো এখানে তো এইভাবে। ঠিক আছে, উত্তেজিত করলে কি হবে? 2টি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হয়, কিন্তু উত্তেজিত করলে 3টি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়, তাই তাদের যোজনী হবে 3। এইভাবে তোমরা বলবো। হ্যাঁ, তারপর দেখো CO যৌগে কার্বনের সুপ্ত যোজনী বের করো। তো আমরা জানি কার্বনের যোজনী, সুপ্ত যোজনী কত? আচ্ছা, সুপ্ত যোজনী কার্বনের সর্বোচ্চ যোজনী আছে কত? 4, আর এইখানে সক্রিয় যোজনী আছে 2। ঠিক আছে, দেখো এখানে কয়টা অক্সিজেন যুক্ত আছে? 2টা অক্সিজেন না, সরি একটা অক্সিজেন। তো একটা অক্সিজেন হলে তার সাথে 2 গুণ করতে হয়, তাহলে অক্সিজেনের সাথে যে যৌগটা আছে, মৌলটা আছে, তার যোজনী বের করা যায়। দেখো এখানে একটা অক্সিজেন যুক্ত আছে, তো একটা অক্সিজেনের সাথে যদি 2 গুণ করি, তাহলে যে মৌলটা যুক্ত আছে তার যোজনী বের হয়ে গেল কত? 2। অর্থাৎ এই যে CO, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডের যোজনী কত? 2। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজনী কত হবে? সর্বোচ্চ হচ্ছে 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এরপর দেখো এখানে
সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী শূন্য হয় কেন? দেখো এখানে দেখো SO2 বলো তো, তুমি এখানে বলো কয়টা অক্সিজেন আছে? দুইটা অক্সিজেন, তাই না? অক্সিজেন কয়টা আছে? দুইটা। এখন সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। সর্বোচ্চ যোজনী কত? 6। আর এখানে সক্রিয় যে যোজনী, সেই সক্রিয় যোজনী হচ্ছে 6, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ করে দিলাম, কত হয়ে গেল? 0 হয়ে গেল। 6 বিয়োগ 6 তার মানে 0, ঠিক আছে? 6 বিয়োগ কত? 6 সমান কত? 0। কিন্তু এখানে একটু সমস্যা, ঠিক আছে? আসলে এখানে একটু ভুল হয়েছে, তোমরা এভাবে করবে। এখানে আসলে 0 হয়নি। দেখো এখানে অক্সিজেন আছে দুইটা, তার মানে সালফারের যোজনী কত হবে? 2 গুণ 2 মানে 4টা, 4। সালফারের যোজনী হবে এখানে 4 এখানে, ঠিক আছে? সক্রিয় যোজনী হবে 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে সালফার ডাই অক্সাইডতে সালফারের সুপ্ত যোজনী এখানে কত? 2 হবে, মানে 0 হবে না। যদি সালফিউরিক অ্যাসিড বলে H2SO4 তখন হচ্ছে 0 হবে, ঠিক আছে? কিন্তু এইখানে তোমাদের পরীক্ষায় কেমন আসবে, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা কিন্তু যদি SO2 হয়, সালফার SO2 যদি হয়, তাহলে এটা এখানে সামান্য একটু ভুল আছে, ঠিক আছে? কিন্তু যদি SO4 হয় 2- SO4 2- হলে তখন হচ্ছে সালফারের যোজনী এখানে 6, এবং 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে? এরকম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যৌগমূলক। যখন একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট গুচ্ছ তৈরি করে, তখন সেটিকে যৌগমূলক বলা হয়। যেমন দেখো, দেখতে এদেরকে মনে হবে যৌগ, কিন্তু এরা কি করে? মৌলের মতো আচরণ করে। আচ্ছা, মৌল কি করে? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। তো ধনাত্মক রেডিকেলও আছে, আবার ঋণাত্মক রেডিকেলও আছে। তো এদের আধান সংখ্যায় তাদের যোজনী। যেমন দেখো এখানে কতগুলো আমি যৌগমূলক উল্লেখ করেছি। যেমন অ্যামোনিয়াম NH4, তো প্লাস, উপরে একটা প্লাস আছে, ওই প্লাস দেখে বুঝবে আর এটা হচ্ছে ধনাত্মক। আধান সংখ্যা কত? +1। এটাই হচ্ছে তাদের যোজনী। হাইড্রোক্সাইড OH- আছে, মাইনাস থাকলে ঋণাত্মক। কত আছে? -1। এর যোজনী কত হবে? 1। প্লাস হোক বা মাইনাস হোক 1 হবে। নাইট্রেট কত? NO3-, -1 যোজনী কত? 1। সালফেট SO4 2-, যোজনী আধান সংখ্যা -2, ঋণাত্মক। এদের যোজনী কত হবে? 2। এইভাবে দেখো যেগুলো আছে সবগুলো তোমরা পড়বা, ঠিক আছে? এখানে প্লাস থাকলে ধাতু আর মাইনাস থাকলে অধাতু। ওকে, এখন পরীক্ষা আসতে পারে যে NH4+ একটি যৌগমূলক কেন? যৌগমূলক হলো একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি আয়ন, যা রাসায়নিক বিক্রিয়ায় একটি একক আয়নের মতো কি করে? আচরণ করে, ঠিক আছে? একক আয়নের মতো কি করে? আচরণ করে। তো এখানে অ্যামোনিয়াম একাধিক পরমাণু, একটি হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, তারপর 4টা হাইড্রোজেন মিলে গঠিত একটা ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন। এটি বিক্রিয়ায় একটি মৌলের আয়নের মতো আচরণ করে। তাহলে এটা একটা কি হবে? যৌগমূলক হবে। একইভাবে NH4+, এটাও একটা যৌগমূলক, ধনাত্মক যৌগমূলক, কারণ এটাও মৌলের মতো আচরণ করে, একাধিক পরমাণু দ্বারা গঠিত। CO3 2-, এটাও যৌগমূলক, কারণ এখানেও দেখো একাধিক পরমাণু রয়েছে, ঠিক আছে না? একাধিক পরমাণু আছে এবং এরাও কিন্তু যৌগের মতো, মৌলের মতো আচরণ করে। নাইট্রেট একটি যৌগমূলক, তারপরে SO4 2- যৌগমূলক, ঠিক আছে? এইভাবে আসলে এইভাবে তোমরা লিখবা, ওই একই রকম উত্তর। হ্যাঁ, তো যৌগের রাসায়নিক সংকেত। এরপরে আমরা জানবো যে রাসায়নিক সংকেত কাকে বলা হয়। যৌগের একটি অণুতে যেসব পরমাণু বা আয়ন থাকে, তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে ওই যৌগকে প্রকাশ করাকেই বলা হয় যৌগের রাসায়নিক সংকেত। তো এটা আসতে পারে ক নম্বর প্রশ্নে। ক নম্বর বলতে SCQ এর ক নম্বরে। আর রাসায়নিক সংকেতের তাৎপর্য বা কাজ কি? আসলে এটা দিয়ে আমরা কি করব? যে তাৎপর্যের মাধ্যমে শুধু পদার্থের পরিচয় এবং পদার্থ কি কি মৌল দ্বারা গঠিত তা জানা যায়, তাকে কি বলা হয়? গুণগত তাৎপর্য বলে। সংকেতে 2 ধরনের তাৎপর্য আছে, গুণগত তাৎপর্য আর পরিমাণগত তাৎপর্য। যেসব তাৎপর্য প্রকাশের ক্ষেত্রে গাণিতিক সংখ্যা ব্যবহার করা হয়, সেসব তাৎপর্যকে সংকেতের পরিমাণযোগ্য তাৎপর্য বলা হয়, ঠিক আছে? এরকম ভাবে। এখন দেখো, ক্যালসিয়াম কার্বনের সংকেতের তাৎপর্য কি হবে? গুণগত তাৎপর্য এবং এর পরিমাণগত তাৎপর্য রয়েছে। গুণগত তাৎপর্য মানে কি? এখানে ক্যালসিয়াম কার্বনেট হলো একটি রাসায়নিক যৌগ, যার সংকেত ক্যালসিয়াম কার্বনেট। এখানে 3টি উপাদান, কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম রয়েছে। এটা হচ্ছে গুণগত তাৎপর্য। পরিমাণগত মানে কি? মোট পরমাণুর সংখ্যা মানে কয় ধরনের পরমাণু আছে? ক্যালসিয়াম আছে একটা মৌল, কার্বন একটা মৌল, অক্সিজেন 3 ধরনের পরমাণু রয়েছে, ঠিক আছে? এবং আণবিক ভর কত হবে? এখানে আণবিক ভর, এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, তার সাথে কার্বন এটা যোগ করলাম। আচ্ছা, এরপর 16 গুণ 3 মানে
তিনটা অক্সিজেন রয়েছে, 16 গুণ 3 টোটাল কত হলো 100। তাহলে 100 হচ্ছে আণবিক ভর। এই যে পরমাণু সংখ্যা আণবিক ভর বের করে, এটা হচ্ছে তাৎপর্য সংকেতের, ঠিক আছে, কি পরিমাণগত তাৎপর্য। এখন রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম রয়েছে, বুঝছো? এইখানে যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক। যেমন দেখো নিয়ম হচ্ছে মৌলের পরমাণু সংখ্যা সংকেতের নিচে ছোট করে লিখতে হয়। যেমন দেখো নাইট্রোজেন, এখানে ছোট করে এই যে নিচে লিখলাম, দুইটা নাইট্রোজেন, ওজনের সংখ্যা হচ্ছে O3, তাই 3 টাকে নিচে লিখলাম। আচ্ছা, 1 নম্বর নিয়মগুলো। 2 নম্বর, ভিন্ন মৌলের যোজনী সমান না হলে প্রতিটি মৌলের পাশে অপরটির যোজনী কি করতে হয়? সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে হয়। যেমন দেখো এখানে যদি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের ভিতরে বিক্রিয়া হয়, অ্যালুমিনিয়ামের সাথে যোজনী আছে কত? 3, অক্সিজেনের যোজনী কত? 2। তো এই অক্সিজেনের যোজনীটা অ্যালুমিনিয়ামের পাশে লিখতে হয়। যেমন দেখো Al2, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পাশে বসবে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, Al2O3। এইভাবে কি হবে? বিনিময় করে তাদের যোজনী এরকম নিচে লিখতে হয় সাবস্ট্রাক্ট হিসেবে, সাবস্ক্রিপ্ট হিসেবে আর কি। আর যৌগমূলক থাকলে বন্ধনী দিয়ে লিখতে হয়। যেমন দেখো এই যে PO3, এটা এইভাবে বন্ধনী আকারে লিখতে হবে। এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হবে? 2 হবে, ঠিক আছে। এই 2 চলে যাবে এই পাশে, আর এই যে 3, এই 2 চলে আসলে ম্যাগনেসিয়ামের কাছে। যদি যোজনী সংখ্যা একই সংখ্যায় বিভাজ্য হয়, ভাগ করে সমীকরণ করতে হয়, ঠিক আছে। তো এরপর কি বলছে? যদি যোজনী সংখ্যা একই সংখ্যায় বিভাজ্য হয়, ভাগ করে লিখতে হবে। যেমন দেখো এটা বলতেছি, এখানে কার্বনের যোজনী কত? 4, অক্সিজেনের কত? 2। যদি এদের মধ্যে বিক্রিয়া হয় তাহলে সংকেতটা হওয়ার কথা এরকম, তাই না? এই যে এর যোজনীটা ওর পাশে চলে যাবে। এখন কাটাকাটি করে, এটা কাটাকাটি করে যায় 2 হয়, তাহলে CO2 লিখতে হবে। এটাই এখানে বলা হচ্ছে, বুঝছো? এখন এই যে তোমরা পুরো বইয়ের ভিতরে শুধু বিক্রিয়া 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 যৌগ দেখতে পারবা, কিন্তু কোনটার নাম কি হবে এটা তোমরা বলতে পারো না। এখন আমরা এখানে কিভাবে নামকরণ করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে। আমরা এই অধ্যায়ে শিখবো অজৈব যৌগের নামকরণ। আর তোমাদের একটা জৈব যৌগের অধ্যায় আছে, খনিজ সম্পদ, জীবাশ্ম, ওইখানে তোমরা জৈব যৌগের নামগুলো জানতে পারবা, ঠিক আছে। এই যৌগে আমরা অজৈব যৌগ কিভাবে গঠিত হয়, তাদের নাম কি, কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা লবণ, এই সমস্ত বিষয় এখানে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। যেমন দেখো অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে অ্যাসিড কিভাবে বুঝতে পারবো? একটা যৌগ দেখলে আমরা কিভাবে বুঝবো যে অ্যাসিড? ওকে, তো দেখো কিভাবে বোঝার দুইটা সিস্টেম। একটা হচ্ছে প্রথমে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনের পরে এরকম হ্যালোজেন থাকবে। আচ্ছা, হ্যালোজেন মানে কি? দেখো প্রথমে হাইড্রোজেন থাকবে, তারপরে হ্যালোজেন। হ্যালোজেন বলতে ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি প্রথমে হাইড্রোজেন থাকে আর যদি পরে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর যে কোনো একটা যদি থাকে তাহলে সেটা অ্যাসিড হবে, ঠিক আছে। আবার যদি এরকম হয় প্রথমে হাইড্রোজেন আছে কিন্তু পরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কিছু নাই, কিন্তু যৌগমূলক গুলো আছে, ঠিক আছে, তবে OH মাইনাস এবং ধনাত্মক যৌগমূলক থাকতে পারবে না। ঋণাত্মক যৌগমূলক যেমন সালফেট, তারপরে NO2, NO3, এই যে এগুলো থাকবে, তাহলে ওগুলো হবে তাদের কি হবে? ওদের অ্যাসিড হবে, ঠিক আছে। তো যদি এরকম হয় হাইড্রোজেন এবং হ্যালোজেন যদি থাকে তাহলে নামকরণ কি হবে? হাইড্রোজেনের নাম যা তাই থাকবে, হ্যালোজেন থাকলে হ্যালাইড হয়ে যাবে। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। হ্যালোজেন থাকলে হ্যালাইড হবে মানে কি? মানে কি দেখো, ক্লোরিন থাকলে ক্লোরাইড হবে, হ্যাঁ, ফ্লোরিন থাকলে ফ্লোরাইড হবে, ব্রোমিন থাকলে ব্রোমাইড হবে, আয়োডিন থাকলে আয়োডাইড হবে। তাহলে এখানে দেখো HCl আছে, প্রথমে হাইড্রোজেন আছে পরে হ্যালোজেন আছে, তাহলে এটা হবে অ্যাসিড, নামকরণ হবে হাইড্রোজেন ক্লোরাইড। কিন্তু আমরা আরো একটা নামকরণ করতে পারি, সেটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম বলতে পারি। ফ্লোরিন থাকলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ব্রোমিন থাকলে হাইড্রোব্রোমিক অ্যাসিড, আয়োডিন থাকলে হাইড্রোআইডিক অ্যাসিড হবে। দেখছো? এরপরে দেখো হাইড্রোজেন এবং যৌগমূলক থাকলে কি নামকরণ হবে? প্রথমে হাইড্রোজেনের নাম অপরিবর্তিত থাকবে, পরে যৌগমূলকের নাম পরিবর্তিত বা অপরিবর্তিত হতে পারে। এরপর দেখো এখানে রাসায়নিক সূত্র, যেমন দেখো এখানে হাইড্রোজেন আছে আর পরে কি আছে? NO2। NO2 কি? NO2 হচ্ছে যৌগমূলক। প্রথমে কি হবে? হাইড্রোজেন আছে, পরে হচ্ছে নাইট্রাইট। প্রথমে হাইড্রোজেন আছে পরে কি আছে? নাইট্রাইট আছে, NO2। তো এখানে তাহলে কি হবে? HNO2 হাইড্রোজেন নাইট্রাইট হবে, ঠিক আছে। তো নাইট্রাস অ্যাসিড, এটা একটা নাম আছে, নাইট্রাস অ্যাসিডও বলা যায়। এখানে কি আছে? হাইড্রোজেন আছে, NO3 আছে, NO3 এটার নাম কি? নাইট্রেট, তাহলে হাইড্রোজেন নাইট্রেট হবে অথবা নাইট্রিক অ্যাসিড হবে, ঠিক আছে। এইবার HCO3, এটা হাইড্রোজেন কার্বনেট অথবা কার্বনিক অ্যাসিড হবে। এরপর দেখো হাইড্রোজেন সালফাইড বা সালফোরাস অ্যাসিড, হাইড্রোজেন সালফেট বা সালফুরিক অ্যাসিড, এটা নাম কি হবে? হাইড্রোজেন ফসফেট বা ফসফরিক অ্যাসিড,
হাইড্রোজেন সায়ানাইড বা হাইড্রোসায়ানিক অ্যাসিড, তারপরে হাইড্রোজেন পারক্লোরেট অথবা পারক্লোরিক অ্যাসিড। এইভাবে কিন্তু নামকরণগুলো করতে হবে, ঠিক আছে, এইভাবে। তো অ্যাসিডের গুলো গেল, এখন ক্ষারের গুলো, ক্ষার বা ক্ষারকের নামকরণ কিভাবে করতে হয়, কিভাবে চিনবো? প্রথমে যদি ধাতু থাকে এবং পরে যদি অক্সাইড থাকে, O2- থাকে, অথবা প্রথমে ধাতু আছে পরে OH- আছে, মানে অক্সিজেন থাকলেও ধাতু আর OH- থাকলেও ধাতু। তাহলে এখানে প্রথমে ধাতু এবং পরে যদি অক্সাইড থাকে, মানে অক্সিজেন থাকে, তাহলে এটা ক্ষার ধাতু হবে। আবার OH থাকলেও ক্ষার ধাতু হবে। ধাতু যোগ অক্সাইড মানে OH- থাকলে কি হবে? প্রথমে ধাতুর নাম যা তাই থাকবে, পরে অক্সিজেন থাকলে অক্সাইড শব্দটি যুক্ত হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে সোডিয়াম আছে আর অক্সিজেন আছে, তাহলে কি হবে? সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন সংকেতগুলো কেন এরকম হলো সেগুলো তো আমরা বলেছি, এগুলো তো আর বলবো না। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই যে এই 2 চলে গেল অ্যালুমিনিয়ামের কাছে, এই 3 চলে যাবে এই অক্সিজেনের কাছে, এইভাবে যোজনীটা হবে, ঠিক আছে, এইভাবে। তারপর যেমন দেখো এই যে এটার নাম কি হবে? পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, এটাও কপার 2 অক্সাইড, ফেরাস অক্সাইড। এইগুলোর নাম আরেকভাবে করা যায়, সেগুলো একটু পরে শিখবো। আরেকটা হচ্ছে ধাতু আর যৌগমূলক থাকলে নামকরণ কি হবে? ধাতুর নাম অপরিবর্তিত থাকবে আর পরে হাইড্রোক্সাইড শব্দটি যুক্ত হবে, ঠিক আছে। এই যে যেমন দেখো এখানে ধাতুটি যদি একাধিক চার্জ নিতে পারে তবে রোমান সংখ্যা দিয়ে সেগুলোর অবস্থান নির্ণয় করতে হবে। আচ্ছা, যেমন দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম আর অক্সিজেন, তো সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সবগুলো হাইড্রোক্সাইড। এখন যদি ওই যে আমরা পরিবর্তনশীল যোজনী দেখলাম, তাই না, ধাতুর আস-ইক অনুযায়ী নামকরণ। যদি কপারের যোজনী মনে করো 1 থাকে তাহলে সেটাকে কিউপ্রাস বলা হয়। যোজনী যদি 2 হয় তাহলে কিউপ্রিক বলা হয়। আর আয়রনের যোজনী যদি 1 হয় তাহলে অরাস বলা হয়, 2 হলে অরিক বলা হয়। আয়রন যদি 2 হলে ফেরাস, 3 হলে ফেরিক। টিনের যোজনী যদি 2 হয় তাহলে স্টেনিক, প্লাম্বাস প্লাম্বিক, মার্কিউরাস মার্কিউরিক, এই যে ক্রোমাস ক্রোমিক। এইভাবে হচ্ছে নামকরণ করতে হবে, ঠিক আছে, এরকম। এখন অ্যাসিড হলো, ক্ষার হলো। ক্ষারের এখন কি করব? আমরা লবণের নামকরণ করব। লবণ কাকে বলে? লবণ চিনব কি করে? লবণ হলো এমন একটা যৌগ যা গঠিত হয় ওই যে অম্ল মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হয়, ঠিক আছে। তো লবণ সাধারণত প্রথম অংশে ধাতু থাকে এবং শেষ অংশে অ্যাসিডিক অবশিষ্ট থাকে, অ্যাসিডের অবশিষ্ট অংশ থাকে, যে অ্যাসিড, ঠিক আছে। যেমন দেখো 2 রকম থাকতে পারে, যেমন ধাতু থাকবে প্রথমে, পরে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকবে। ক্লোরিন থাকলে ক্লোরাইড, ফ্লোরিন থাকলে ফ্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, আয়োডিন থাকলে আয়োডাইড নামকরণ হবে। যেমন দেখো এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। এখানে ধাতু আছে সোডিয়াম, ক্লোরিন আছে ক্লোরাইড, হচ্ছে অধাতু। তারপর সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা আছে ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, ওগুলোর নাম আর কি। এবার ধাতু এবং যৌগমূলক থাকলে নামকরণ কি হবে? প্রথমে ধাতুর নাম যা তা থাকবে, যৌগমূলকের নামও যা তাই থেকে যাবে। যেমন দেখো এখানে সোডিয়াম আছে, এরপরে কি আছে? নাইট্রাইট, তাহলে সোডিয়াম নাইট্রাইট, এটার নাম হবে কি? সোডিয়াম নাইট্রাইট। প্রথমে ধাতু আর পরে যদি যৌগমূলক বা অ্যাসিডের দ্বিতীয় যে অংশটা, মানে ওই যে ক্ষার কি বলে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা থাকলে তাহলে সেটা লবণ হবে, এক্ষেত্রে লবণ হবে, ঠিক আছে। এইভাবে নামকরণ দেখো, এটা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম পারক্লোরেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এরকম নামকরণ হবে, ঠিক আছে। এরপর দেখো সংকেত 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে আণবিক সংকেত এবং আরেকটা হচ্ছে গাঠনিক সংকেত। আচ্ছা, এখন আণবিক সংকেত কাকে বলা হয়? একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং সেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলা হয়। আর গাঠনিক সংকেত হচ্ছে একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে সেই প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করার পদ্ধতিকে গাঠনিক সংকেত বলা হয়। যেমন দেখো প্রোপেন C3H8, এটা এখানে 3টি কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন পরমাণু আছে। তো এটা কিভাবে কার সাথে কে যুক্ত রয়েছে? দেখো এই 3টা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। প্রত্যেকটা কার্বনের যোজন হচ্ছে 4, 1 2 3 4। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইভাবে প্রোপেন এর গাঠনিক সংকেত গঠিত হয়েছে। এরপর দেখো আমরা এখানে
আণবিক সংকেত ও গাঠনিক সংকেতের উদাহরণ সম্পর্কে জানবো। যেমন জল বা পানি, ওয়াটার, আণবিক সংকেত আছে H2O। এই সংকেতটা কি হবে, এই যে মানে অক্সিজেনের যোজন আছে 2, তো 2 যেহেতু দুই পাশে দুইটা হাইড্রোজেন দিয়ে সেটা দুইটা হাইড্রোজেনকে ধরেছে। আবার একটা হাইড্রোজেনের হাত আছে একটা, যোজনী হচ্ছে হাতের সমান, একটা হাইড্রোজেনের যোজনী 1, তাই দুইটা হাইড্রোজেন দুই পাশে যুক্ত হয়েছে। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বনের যোজন আছে 4, তাহলে 4 দেখো 4 মাঝখানে কার্বন থাকলো, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের যোজন আছে কত 2, তার মানে দুইটা হাত থাকবে এরকম আছে। মিথেন CH4, মাঝখানে কার্বন, চার পাশে 4টা হাইড্রোজেন। ইথেন C2H6, এই যে দুইটা কার্বন আর এই পাশে কয়টা, চার পাশে 4টা করে হাত দিয়ে হাইড্রোজেন হয়ে গেল। ইথিন C2H2, এরকম C ট্রিপল বন্ড, ঠিক আছে, এই পাশে একটা হাইড্রোজেন, ওই পাশে একটা হাইড্রোজেন। অ্যামোনিয়াম NH3, একটা নাইট্রোজেনের যোজন আছে 3, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। মিথানল, এই যে কার্বন আছে একটা, তো কার্বন যোজন এই যে এখানে মাঝখানে দিলাম, ঠিক আছে, কার্বন যোজন আছে 4, 1 2 3, ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর কি, এই পাশে আর একটা হাইড্রোজেন হবে, ঠিক আছে, এই যে এইভাবে মানে নিচের দিকে একটা হাইড্রোজেন হবে। হ্যাঁ, এখানে দেখো কার্বন আছে কয়টা, একটা, এই যে কার্বন, এইটার সাথে এটা যুক্ত হয়েছে, ঠিক আছে, আর এই পাশে একটা ভুল হয়েছে, এটা হবে না, আর OH-টা এর সাথে যুক্ত হবে, এইভাবে থাকবে, ঠিক আছে, এরকম। তাহলে কি হবে দেখো, প্রথমে কার্বন থাকলো, এখানে কার্বন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন থাকবে, আর এই পাশে অক্সিজেন থাকবে, আর ওই পাশে একটা হাইড্রোজেন থাকবে, এইভাবে। ওকে, তারপর দেখো ইথানল, ইথানলের সংকেত এই যে এরকম দুইটা কার্বন, প্রত্যেকটাতে 4টা হাত, 1 2 3 4টা হাত, একটা হাত, 2টা হাত, 3টা 4টা হাত, ঠিক আছে, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এইভাবে। এই যে এই হাইড্রোজেনটা অতিরিক্ত দেওয়া হয়েছে, ঠিক আছে, এইভাবে যুক্ত হবে। বেনজিনের সংকেত হচ্ছে C6H6, তো এখানে দেখো কার্বন, এই যে প্রত্যেকটা কার্বন, এখানে কার্বনের সাথে এই কার্বনের দ্বিবন্ধন আছে, ঠিক আছে, কোনটায় দ্বিবন্ধন আছে, কোনটা একক বন্ধন আছে, ঠিক আছে, কোন এই জায়গায় দ্বিবন্ধন থাকলে এখানে একক বন্ধন থাকবে, একটা বন্ধন, এখানে দ্বিবন্ধন হবে, এখানে আবার একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে আবার একক বন্ধন, এই দ্বিবন্ধনগুলো আবার চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। এরপরে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক সংকেত আছে এটা, গাঠনিক সংকেত আছে এটা। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অষ্টক এবং 2 এর নিয়ম। হ্যাঁ, অষ্টকের নিয়ম কাকে বলা হয়? অণু গঠনের সময় প্রতিটি পরমাণু এমন ভাবে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি করে যে তাদের সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো 8টি ইলেকট্রন পূর্ণ থাকে। এই নিয়মকে অষ্টকের নিয়ম বলা হয়। আবার 2 এর নিয়মও আছে, যে হালকা মৌল অণু গঠনের সময় তাদের সর্বশেষ শক্তিস্তরে 2টি ইলেকট্রন রাখে বা এবং হিলিয়ামের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তাকে 2 এর নিয়ম বলা হয়। যেমন দেখো, মিথেন অণুতে অষ্টক এবং 2 এর নিয়ম প্রয়োগ। মিথেন একটা সমযোজী যৌগ, মিথেনের সংকেত হচ্ছে CH4, অণুতে কার্বন আছে একটা আর হাইড্রোজেন আছে 4টা, এরা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। সমযোজী বন্ধন কাকে বলা হয়? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে কি বলা হয়? সমযোজী যৌগ বলা হয়, ঠিক আছে। একটি কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করে, এভাবে তারা যুক্ত গঠন হয়েছে। এখন কার্বন পরমাণুতে অষ্টক এবং 2 এর নিয়ম অনুসরণ করছে। কিভাবে? কার্বন নিজের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে, তাই না? দেখো, এই যে এই দেখো, এটা হচ্ছে কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1 2, শেষ কক্ষপথে 1টা থাকে, 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে। কার্বনের নিজের 4টা ইলেকট্রন আছে, আর চারপাশে 4টা হাইড্রোজেন। দেখো, এটা আছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা আছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে কার্বনের শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে? 8টা। তার মানে এটা অষ্টকের নিয়ম অনুসরণ করেছে। কিন্তু দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেন, দেখো এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা হলো? 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে, এটা এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে। এটা কিন্তু অষ্টকের নিয়ম মানি না, এটা হচ্ছে 2 এর নিয়ম অনুসরণ করেছে, ঠিক আছে। তো আমরা এভাবেই বলবো যে হাইড্রোজেন পরমাণু শুধু 2 এর নিয়ম অনুসরণ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ক্লোরিন আরেকটা কাজ করেছে, মানে কার্বন, সেটা হচ্ছে দেখো, এইখানে কার্বনের এইখানে এক জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। কার্বন মোট টোটাল 4 জোড়া ইলেকট্রন আছে, 4 দুগুণ 8, মানে 8টা ইলেকট্রন আছে, তাই এটা অষ্টক নিয়ম মেনেছে। আবার সব জায়গায় 2 জোড়া জোড়া করে, মানে 2টা মিলে এক জোড়া করে 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 যৌগ গঠন করেছে, এজন্য এটা 2 এর নিয়মও অনুসরণ করেছে। জোড়া ইলেকট্রন থাকলে ওই 2 জোড়া, মানে সেটা 2 এর নিয়ম বলা হয়। মানে এই জিনিসটা কি করেছে? কার্বন অষ্টকের নিয়মও মানছে, আবার 2 এর নিয়মও মানছে। কিন্তু হাইড্রোজেনে শুধুমাত্র 2 এর নিয়ম মানছে, হাইড্রোজেন চারপাশে 8টা ইলেকট্রন কিন্তু নাই। আবার দেখো, বেরিলিয়াম ক্লোরাইড অণুতে 2 এর নিয়ম অনুসরণ করছে। যেমন বেরিলিয়ামের যোজনী আছে কত?
কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। এখানে বেরিলিয়ামের সর্বশক্তিস্থ দুটি ইলেকট্রন এবং অর্থাৎ এক জোড়া ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো 2 এর নিয়ম অনুযায়ী সর্বশক্তিস্থের ইলেকট্রনগুলো সবসময় জোড়া আকারে থাকতে পারে। আর বেরিলিয়ামের দুটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুর সাথে ভাগ করে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন গঠন করেছে। কি করেছে? সমযোজী বন্ধন গঠন করেছে। তার জন্য এখানে ক্লোরিনের সর্বশক্তিস্থে 8টা ইলেকট্রন থাকে। তাই দেখো ক্লোরিন আছে, দেখো ক্লোরিনের পরমাণু শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তাই এটা অষ্টকের নিয়ম মানছে, আবার 2 এর নিয়মও মানছে, ঠিক আছে। কিন্তু বেরিলিয়াম শুধু 2 এর নিয়ম মানছে, অষ্টকের নিয়ম মানে নাই। এরপর দেখো নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস হলো পর্যায় সারণীর 18 নম্বর পর্যায়ের গ্রুপের মৌলসমূহ। এদেরকে বলা হয় নোভেল গ্যাস বা ইনার্ট গ্যাসেস বলা হয়, ঠিক আছে। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। দেখো এদের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, শেষ কক্ষপথে এখানে 2টা ইলেকট্রন আছে। এইটা হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, বাকি সবগুলোর ক্ষেত্রে এখানে 8টা, এখানে 8টা, এখানে কয়টা আছে? এখানেও দেখো এখানেও 8টা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন থাকবে, এখানেও 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। কারণ এর আগে কত আছে? এর আগে 4s2 আছে, এর আগে 5s2 আছে, 6s2 আছে, ঠিক আছে। এইভাবে আছে, 8টা করে ইলেকট্রন থাকে। এর জন্য এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ওকে, তো এই পরীক্ষা আসতে পারে যে এই সমস্ত মৌলের নিষ্ক্রিয়তার কারণ কি। হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে, এটাকে দ্বিত্ব বা ডুয়েট পূর্ণ অবস্থায় রয়েছে, এজন্য এরা নিষ্ক্রিয়। বাকি বিন্যাস মানে গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, এটাকে অষ্টক পূর্ণ বলা হয়। তো অষ্টক পূর্ণ থাকলে তারা ইলেকট্রন বিন্যাস কি করে না, স্থিতিশীলতা অর্জন করে। মানে দ্বিত্ব বা অষ্টক পূর্ণ অবস্থায় গ্যাসগুলোকে করে তোলে অত্যন্ত স্থিতিশীল। অধিক স্থিতিশীলতার কারণে কি করে, নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, এমনকি অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারে না, ত্যাগও করতে পারে না। রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে, এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর জন্য এখন নিষ্ক্রিয় গ্যাসগুলোর বৈশিষ্ট্য কি? এরা ইলেকট্রন গ্রহণ বা দান করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা অন্য মৌলের সাথে বন্ধন গঠন করে না, তাই এদেরকে বলে নিষ্ক্রিয় বা রাসায়নিকভাবে অপরিবর্তনশীল বলা হয়। ওকে, এখন হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন? পরীক্ষা যদি আসে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন, তাহলে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস যার ইলেকট্রন বিন্যাস 1s2, কারণ তার সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন যা সম্পূর্ণ রূপে পূর্ণ রয়েছে। এর জন্য এরা কি করেছে, দ্বিত্ব বা ডুপ্লেট পূর্ণ অবস্থায় রয়েছে, যা একটা পরমাণুর জন্য স্থিতিশীল অবস্থা। নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কেন? কারণ শেষ কক্ষপথের 8টা ইলেকট্রন আছে, এইভাবে বলবো, ঠিক আছে। এভাবে এটা খ নাম্বার আসতে পারে, অথবা এটা আসতে পারে হচ্ছে সৃজনশীল প্রশ্নের খ নম্বরে, আর হচ্ছে এসকিউতে আসতে পারে। এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন কি? যখন 2 বা ততোধিক পরমাণু আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, তখন এই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলা হয়। তো রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? প্রতিটি পরমাণু চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হোক, দ্বিত্ব অথবা অষ্টক নিয়ম অনুসারে, ঠিক আছে। তো এই স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণুগুলোকে ইলেকট্রন দান করতে হয়, গ্রহণ করতে হয়, অথবা ভাগাভাগি করে নিতে হয়। ফলে পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ তৈরি হয়, তারা একত্রে অণু গঠন করে। এখন ক্যাটায়ন এবং অ্যানায়ন কি? ক্যাটায়ন হচ্ছে যখন একটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন হারায়, তখন এটি ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়, একে ক্যাটায়ন বলা হয়। যেমন দেখো এখানে কে তৈরি করে ক্যাটায়ন? যারা ধাতু পর্যায় সারণীর বামের দিকে রয়েছে তারাই হচ্ছে ধাতু, তারা হচ্ছে ক্যাটায়ন তৈরি করে। কেন ক্যাটায়ন তৈরি করে? ধাতুর শেষ শক্তি স্তরে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে। এরা আকারে বড় হওয়ায় ইলেকট্রনগুলো দুর্বলভাবে বাধা থাকে, সামান্য শক্তিতে এগুলো ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল বিন্যাস অর্জন করে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস এই যেমন দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে, ওইটা ইলেকট্রন ত্যাগ করে Na+ এ পরিণত হয়। লিথিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, এটা ত্যাগ করে Li+ এ পরিণত হয়, লিথিয়াম প্লাসে। আচ্ছা, কিভাবে পরিণত হয়? সাধারণ অবস্থায় প্রতিটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাই না? ফলে পরমাণু আধান নিরপেক্ষ হয়। কিন্তু ধাতুর যে শ্রেণীর পরমাণুগুলো শেষ শক্তি স্তরে 1টা বা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তারা এই ইলেকট্রনগুলো ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তো এইভাবে হচ্ছে তারা কি হয়, ক্যাটায়নে পরিণত হয়, ঠিক আছে। আবার অ্যানায়ন কি? যখন একটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন কি করে, গ্রহণ করে, তখন এটি ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়, একে অ্যানায়ন বলা হয়। কে তৈরি করে? পর্যায় সারণীর ডানের দিকে যারা রয়েছে, অর্থাৎ অধাতু যারা, তারা হচ্ছে এই অ্যানায়ন তৈরি করে। তো অ্যানায়ন কেন তৈরি করে? কারণ শেষ কক্ষপথে এদের 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে সাধারণত।
এরা আকার ছোট, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলো আকর্ষণ বেশি থাকে, এজন্য এরা ইলেকট্রন ত্যাগ করতে পারে না। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করে। যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হয়, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- এ পরিণত হয়। এরকম কিভাবে হয় জিনিসটা, সাধারণত অবস্থায় প্রতিটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাই পরমাণুটি আধা নিরপেক্ষ থাকে। অধাতু মৌলগুলো সাধারণত তাদের শেষ শক্তি স্তরে 5, 6 বা 7 ইলেকট্রন রাখে। তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো অষ্টক পূর্ণ করতে চায়, তাই তারা বাইরের উৎস থেকে ইলেকট্রন কি করে, গ্রহণ করে থাকে। ইলেকট্রন গ্রহণের ফলে পরমাণুতে ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি হয়ে যায়, ফলে পরমাণুতে ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, এটি অ্যানায়ন হয়। ওকে, আচ্ছা, তো এখন আমরা কত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলা। এখন আমরা আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কাকে বলা হয় সেটা জানবো। আয়নিক বন্ধন কাকে বলা হয়, ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, মানে ট্রান্সফারের মাধ্যমে ধাতুর ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়। এদের মাধ্যমে যে বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে তাকে রাসায়নিক বা তড়িৎযোজী বন্ধন বলা হয়। তো রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, ধাতুর শেষ কক্ষপথের যে ইলেকট্রন থাকে, এক বা একাধিক ইলেকট্রন অর্থাৎ 1, 2 বা 3টা ইলেকট্রন ত্যাগ করে এরা ক্যাটায়নে পরিণত হয়। অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। যেহেতু দেখো ক্যাটায়ন আছে প্লাস আর অ্যানায়ন আছে মাইনাস, প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এভাবে তারা কি করে, আয়নিক যৌগ গঠন করে। আয়নিক যৌগ কাকে বলা হয়, যেসব যৌগ রাসায়নিক বন্ধন দ্বারা পরমাণুগুলো যুক্ত থাকে, অর্থাৎ যেসব যৌগকে রাসায়নিক, মানে সেসব যৌগকে রাসায়নিক যৌগ বলা হয়। অর্থাৎ ধাতব এবং অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন লেনদেনের মাধ্যমে, মানে আদান প্রদানের মাধ্যমে আয়ন সৃষ্টি হয়। এই আয়নের মধ্যে বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে গঠিত আয়নকে আয়নিক যৌগ বলা হয়। যেমন দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ অবস্থায় যেটা লবণের কি আমরা বলি, কিভাবে গঠিত হয়। সোডিয়াম আছে ধাতু, ক্লোরিন আছে অধাতু। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, 2টা আছে, 8টা আছে, 1টা আছে। ওই শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ পরিণত হয়। আর Cl অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, সেটা শেষ কক্ষপথে 7টা আছে। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। যে ইলেকট্রনটা সোডিয়াম ত্যাগ করে, ওই ইলেকট্রন এরা গ্রহণ করে Cl- পরিণত হয়। এই যে এখানে সোডিয়াম প্লাস এবং Cl- বিপরীত আধানের জন্য পরস্পরকে আকর্ষণ করে, এভাবে সোডিয়াম ক্লোরাইড আয়ন গঠিত হয়ে যায়, এটা আয়নিক বন্ধন হয়ে যায়। একইভাবে ম্যাগনেসিয়ামের হয়, এরা যে ধাতু, এরা হচ্ছে অধাতু, ইলেকট্রন ত্যাগ করে। দেখো এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হয়, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- এ পরিণত হয়। এরা ওই প্লাস মাইনাস আকর্ষণ করে MgO তৈরি করে। ক্যালসিয়াম অক্সাইড একইভাবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম আছে ধাতু, অক্সিজেন আছে অধাতু। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ এ পরিণত হয়, অক্সিজেন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- এ পরিণত হয়। পরে এরা যৌগ, মানে বন্ধন গঠিত করে, এইভাবে করে। তারপরে সোডিয়াম হাইড্রাইড কিভাবে গঠিত, সোডিয়াম আছে ধাতু, হাইড্রোজেন আছে অধাতু। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এই যে Na+ এ পরিণত হয়, হাইড্রোজেন সেটা গ্রহণ করে H- এ পরিণত হয়। একটা প্লাস একটা মাইনাস পরস্পরকে আকর্ষণ করে NaH গঠন করে, এভাবে। এখন Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন, কারণ কি Na+ গঠিত হলেই তো সেটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো অর্জন করে, কিন্তু Na2+ গঠনের জন্য নিউক্লিয়াসের থেকে কাছের শক্তভাবে আবদ্ধ ইলেকট্রন ত্যাগ করতে হয়, যা অনেক বেশি শক্তি চায়, পরমাণুতে অস্থিতিশীল করে তোলে। তাই Na2+ আর গঠিত হয় না, অনেক শক্তি প্রয়োজন দেওয়া সম্ভব হয় না, এজন্য সাধারণত তারা এটা গঠন করে না। আচ্ছা, নিচে অ্যামোনিয়া NH3 এবং NH4+ এর মধ্যে পার্থক্য দেওয়া হলো। যেমন NH+ যেটা, এটা নিরপেক্ষ অণু, আর এটা কিন্তু ধনাত্মক আয়ন বিশিষ্ট, মানে ক্যাটায়ন। এখানে একটা নাইট্রোজেন আছে আর 3টা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন একটা আর 4টা হাইড্রোজেন আছে। এখানে কোনো আধান নেই, এখানে কিন্তু +1 আধান রয়েছে, তাই না? এটি 3টি সাধারণ বন্ধন রয়েছে, একটি হচ্ছে লোন পেয়ার, আর এখানে হচ্ছে 4টা বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে গঠন পদ্ধতি নাইট্রোজেন এবং হাইড্রোজেন সরাসরি মানে বিক্রিয়া করেছে। এখানে অ্যামোনিয়ার সাথে আরো একটা H+ যুক্ত হয়ে NH+ গঠিত হয়েছে, ঠিক আছে? মানে এখানে হাইড্রোজেন বন্ধন হয়ে যায়, সন্নিবেশ সমযোজী বন্ধন বলা এটাকে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা আয়নিক বন্ধন পড়লাম, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কি বলা হয়? কোভ্যালেন্ট বন্ড। যখন দুটি অধাতু পরমাণু তাদের ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ ভাগাভাগি করে, রাসায়নিক বন্ধন গঠন করে, তখন তাকে সমযোজী বন্ধন বলা হয়। প্রতিটি সমযোজী বন্ধনে 2টি ইলেকট্রন কি করে, অংশগ্রহণ করে। বন্ধনটিকে একটি রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কিভাবে গঠিত হয়? অধাতুগুলোর ইলেকট্রন আসক্তি বেশি থাকে, তারা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, বরং শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে।
এভাবে সমযোজী বন্ধন তৈরি হয়। আচ্ছা, সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড কাকে বলা হয়? যে যৌগে পরমাণুগুলো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে সমযোজী বন্ধন যৌগ বলা হয়। যেমন দেখো ক্লোরিন, দুইটি ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে Cl বন্ড গঠন করে সমযোজী বন্ধন হয়। হাইড্রোজেন কি করে? দুইটা হাইড্রোজেন H বন্ডের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন গঠন করে। অক্সিজেন কি করে? ডাবল বন্ডের মাধ্যমে অক্সিজেন O2 গঠন করে, N2 গঠন করে, এই পানি গঠন করে এইভাবে। এরপর দেখো H2 অণুতে সমযোজী বন্ধন, কিভাবে সমযোজী বন্ধনটা গঠিত হয় সেটা আমরা এখন দেখতেছি। যেমন এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আছে 1s1, তো এই প্রতিটি হাইড্রোজেন পরমাণুর সাথে আছে একটি করে ইলেকট্রন, তাই না? তো এরও একটা ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে। তো যখন দুটি হাইড্রোজেন পরমাণু কাছাকাছি আসে তখন একটি করে ইলেকট্রন শেয়ার করে, ফলে প্রতিটি পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন কি করে? ইলেকট্রন পায়, যা হিলিয়ামের মতো স্থিতিশীল বিন্যাস অর্জন করে। এভাবে তারা সমযোজী বন্ধন H বন্ড H গঠন করে। ঠিক আছে, এই যে এখানে দেখো, এই যে একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। যখন তারা কাছাকাছি আসে তখন দুইটা এই ইলেকট্রন দুইজনেই ভাগাভাগি করে নেয়, তখন সেটা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এখন O2 অণু কিভাবে গঠিত হয়? সেম ভাবে দেখো, এখানে ইলেকট্রন বিন্যাস দিব প্রথমে। এখানে সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, অক্টেট পূরণের জন্য আরো 2টা ইলেকট্রন দরকার হয়। তো এরা কি করে? ইলেকট্রন একজন আরেকজনের কাছাকাছি আসে এভাবে ইলেকট্রন এরা শেয়ার করে ইলেকট্রন। তাহলে দেখো দুইজনেরই কিন্তু 8টা করে ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, এরও কিন্তু 8টা হয়ে গেল। এভাবে কিন্তু এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে। এরপর দেখো H2 অণুতে সমযোজী বন্ধন, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, এরা চায় আরো 2টা ইলেকট্রন, আর পানি মানে হাইড্রোজেন যেটা, ওরা চায় আরো একটা ইলেকট্রন। তাহলে এরা কি হবে? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। এভাবে এরা বন্ধনের মধ্যে বের করতে হয়। দেখো এটার মধ্যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস মাঝখানে এটা। তো এখানে একটা হাইড্রোজেন বন্ধনের সাথে ইলেকট্রন শেয়ার করলে ইলেকট্রন শেয়ার করে, তাহলে অক্সিজেনের হয়ে গেল 8টা, আবার হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে হয়ে গেল এইভাবে। আচ্ছা, তো এখন সোডিয়াম আয়নিক যৌগ গঠন করে কেন? কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সহজে ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হতে পারে। ইলেকট্রন ত্যাগের ফলে এটি স্থিতিশীল পূর্ণ শক্তি স্তর পায়। Na+ আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে কি বৈদ্যুতিক আকর্ষণ কারণে আয়নিক বন্ধন গঠিত হয়। দেখো এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এখন যদি সে নিষ্ক্রিয় হতে চায় তাহলে আরো 7টা লাগবে, অথবা যদি সে চায় একটা ইলেকট্রন ত্যাগ করে হতে পারে। তো 7টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে, এদের ক্ষেত্রে ইজি, এজন্য এরা ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করে, আর এজন্য এটাকে আয়নিক যৌগ বলা হয়। ঠিক আছে, সোডিয়াম সমযোজী যৌগ গঠন করে না কেন? কারণ সমযোজী যৌগ গঠন করার জন্য এর 7টা ইলেকট্রন দরকার হবে শেয়ার করে, এটা পারে না, এজন্য করে না। আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং পার্থক্য, যদি বৈশিষ্ট্য আসে, মনে করো আয়নিক যৌগের বৈশিষ্ট্য আসলো, তাহলে মাঝখানের এই কলামটা লিখে দিবা। যদি সমযোজী যৌগের বৈশিষ্ট্য আসে তাহলে এই মাঝখানের এই কলামটা লিখে দিবা, মানে শেষের কলামটা লিখে দিবা। ঠিক আছে, কিন্তু যদি পার্থক্য আসে তখন তো দুইটাই লিখতে হবে। আয়নিক যৌগ ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, আর এরা 2 বা ততোধিক অধাতুর ইলেকট্রন কি শেয়ারিং করে। দেখো সমযোজী যৌগ অবশ্যই অধাতু আর অধাতুর সাথে হয়, আয়নিক যৌগ অবশ্যই ধাতু এবং অধাতুর মধ্যে হয়, ইলেকট্রন ত্যাগ করা এবং গ্রহণের মাধ্যমে। বন্ধন, আয়নিক বন্ধন, এটা সমযোজী বন্ধন গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠিত হয়। এখানে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন গঠিত হয় না, ইলেকট্রন শেয়ার করে। তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের ক্ষেত্রে বেশি, এর কম। আর বিদ্যুৎ পরিবহন করে, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তবে দ্রবণে এবং গোলে অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আর এরা সাধারণত করেই না, কিছু কিছু করে। ঠিক আছে, আর এরা সাধারণত পানিতে দ্রবণীয় হয়, আর ঠিক আছে জল সহ সমস্ত প্রকার বেশিরভাগ দ্রবণে এরা দ্রবীভূত হয়, কিন্তু এরা হালকা মানে কিছু কিছু দ্রবণে দ্রবীভূত হয়, বেশিরভাগ দ্রবণে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এরকম ভাবে মানে আয়নিক যৌগের দ্রবণীয়তার পরিমাণটা কম। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? কারণ কি আয়নিক যৌগ তো ধাতু এবং অধাতুর আয়নিক বন্ধনের ফলে শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের কারণে হয়, যা ক্যাটায়ন এবং অ্যানায়নকে একে অপরের কাছে দৃঢ়ভাবে ধরে রাখে। এই শক্তিশালী আয়ন আকর্ষণ ভাঙতে অনেক বেশি তাপমাত্রা লাগে, তাই আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে, কিন্তু সমযোজী যৌগের কম হবে। তবে সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় অ্যানায়ন এবং ক্যাটায়নের মাধ্যমে, যা শক্তিশালী বন্ধন, ঠিক আছে, অর্থাৎ আয়নিক যৌগ গঠিত করে। এর জন্য সিলিকন ডাইঅক্সাইড SiO2 উচ্চ, এটা তো সমযোজী বন্ধন, কিন্তু এটা কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়? কারণ হচ্ছে
এতে প্রতিটি সিলিকন পরমাণু 4টি অক্সিজেনের সাথে যুক্ত থাকে এবং প্রতিটি অক্সিজেন 2টি সিলিকনের সাথে যুক্ত থাকে। একটি শক্তিশালী ত্রিমাত্রিক জল গঠন করে। এই গঠন ভাঙতে অনেক তাপ শক্তি লাগে, তাই এর কি করে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যায়, এটা ব্যতিক্রম। সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় নয় কেন? কারণ সমযোজী যৌগে সাধারণত ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে না। পানি তো পোলার দ্রাবক, তাই এটা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক থাকে। তা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক থাকে, কিন্তু সমযোজী যৌগ তো ধনাত্মক ঋণাত্মক হয় না, এই জন্য সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ পানির যে ধনাত্মক অংশ আয়নিক যৌগের ঋণাত্মক অংশকে আকর্ষণ করে, আবার পানির যে ঋণাত্মক অংশটা ওই যৌগটার ধনাত্মক অংশকে আকর্ষণ করে রাখতে পারে, এজন্য পানিতে দ্রবীভূত হতে পারে। ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ ম্যাগনেসিয়াম তো ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে গঠিত হয়। তো পানির ক্ষেত্রে দেখো পানিরা এরকম থাকে, এই যে এরকম আংশিক ধনাত্মক আর O2 আংশিক ঋণাত্মক, এই পাশে আংশিক ধনাত্মক। তো এই যে ম্যাগনেসিয়াম তো এই যে প্লাস থাকে, তো এই যে অক্সিজেন কি করে ম্যাগনেসিয়াম প্লাসকে আকর্ষণ করতে পারে, আবার অক্সিজেন যেটা ঋণাত্মক থাকে O2 মাইনাস, এরা কি করে অক্সিজেন এটাকে আকর্ষণ করে, এইভাবে পানিতে দ্রবীভূত হয়ে যায়। পোলার যৌগ কাকে বলা হয়? পোলার যৌগ হলো সেই সমযোজী যৌগ যার অণুর এক প্রান্তে আংশিক ধনাত্মক এবং অন্য প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। এই চার্জের বিভাজনকে বলা হয় পোলারিটি। তাহলে দেখো এখানে দুইটা সংজ্ঞা, একটা আছে পোলার আয়নের সংজ্ঞা আর একটা আছে পোলারিটির সংজ্ঞা, ঠিক আছে? যেমন দেখো পোলার যৌগের ভিতরে আছে পানি একটা পোলার যৌগ, অ্যালকোহল একটা পোলার যৌগ যেটা ইথানল আর কি, হাইড্রোজেন ক্লোরাইড একটা পোলার যৌগ, বিভিন্ন অ্যাসিড পোলার যৌগ হয়ে থাকে। তো পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন? কেন এটা দ্রবণীয় হয়? তো পোলার যৌগ সাধারণত কি থাকে বলতো? ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে, পানিতেও ধনাত্মক আর ঋণাত্মক আধান থাকে। তাই যে ওই পোলার যৌগটা ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্ত দ্বারা কি করে আকর্ষিত হয়, আবার পোলার যৌগের ঋণাত্মক প্রান্ত পানির যে ধনাত্মক প্রান্তের সাথে আকর্ষিত হয়, এজন্য এরা পানিতে দ্রবীভূত হয়। HCl পোলার যৌগ কেন? তো HCl এই অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মধ্যে কি করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে ক্লোরিন পরমাণু ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, ফলে ক্লোরিন আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। এই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আধান সৃষ্টি হয়ে যাওয়ার কারণে এটা পোলার যৌগ হয়। তো ইথানল পানিতে দ্রবণীয় কেন? ইথানল একটা পোলার যৌগ, এর জন্য এরা পানিতে দ্রবণীয় হয়, হালকা ঋণাত্মক আয়ন তৈরি হয়, মানে হাইড্রোজেন বন্ধন এখানে থাকে এই জন্য। মিথেন পানিতে দ্রবণীয় নয় কেন? কারণ মিথেনের কিন্তু পোলার যৌগ না, ঠিক আছে? অপোলার সমযোজী যৌগ পানির মতো পোলার দ্রাবককে আকর্ষণ করতে পারে না, তাই এরা কি হবে না দ্রবীভূত হবে না পানিতে। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কেন? কারণ আয়নিক যৌগে মুক্ত ইলেকট্রন থাকে যেটা পুরা আয়নের ভিতর চলাচল করে, এর জন্য এরা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু কঠিন অবস্থায় মুক্ত ইলেকট্রন থাকে না, মানে ওই যে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে না, আয়নগুলো সুনির্দিষ্টভাবে বা সুশৃঙ্খলভাবে স্থির থাকে, এজন্য কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। ক্যালসিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কারণ ক্যালসিয়াম অক্সাইড তো আয়নিক যৌগ, এটা মুক্ত ইলেকট্রন থাকে এবং গলিত অবস্থায় এদের মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে, এই জন্য তারা বিদ্যুৎ পরিবহন করে। সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন? কারণ সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন থাকে না, তো মুক্ত আয়ন না থাকলে এতে ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ফলে আয়নে বিভক্ত হয় না। গ্লুকোজ বিদ্যুৎ পরিবহন না করে না কেন? ওই যে গ্লুকোজের অণুগুলোতে পরমাণুগুলো ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, ফলে পানিতে দ্রবীভূত হলেও তা আয়ন ভাঙে না, আর বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন দরকার হয় যা গ্লুকোজের থাকে না, এজন্য এরা বিদ্যুৎ পরিবহন করে না। ধাতব বন্ধন, ঠিক আছে? পারমাণবিক শ্বাস কি আর কি? ধাতব বন্ধন হলো ধাতব আয়ন তাদের মুক্ত ইলেকট্রনের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে, যা ধাতব অণুগুলোর মধ্যে কি করে অণুগুলোর মধ্যে গঠিত হয়। দেখো পারমাণবিক শ্বাস কিন্তু আলাদা, এখানে কিন্তু এটা উল্লেখ করা হয়নি, এটা সংজ্ঞা আমরা এই যে এখান থেকে পড়বো। দেখো পারমাণবিক শ্বাস কি? ধাতুতে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। আচ্ছা, ধাতু বিদ্যুৎ এবং তাপ পরিবাহী হয় কেন? ধাতু বিদ্যুৎ এবং তাপের সুপরিবাহী, কারণ তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, ফলে বিদ্যুৎ এবং তাপ সহজে পরিবহন করে। অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী কেন হয়? কারণ অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী, কারণ এর পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে যা সহজে চলাচল করতে পারে। এই মুক্ত ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, এর জন্য অ্যালুমিনিয়াম ভালো বিদ্যুৎ পরিবাহী হয়েছে। এখন দেখো সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঞ্চরণশীল ইলেকট্রন হলো সেই ইলেকট্রন যা ধাতুর ভিতর মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে।
সোডিয়াম নমনীয় হয় কেন, মানে তুমি যদি সোডিয়াম দেখো তো সোডিয়াম অনেক নরম হয়, কাঁচি দিয়ে কেটতে পারবা, হাত দিয়েও ভাঙতে পারবা, ঠিক আছে। সোডিয়াম নমনীয় কারণ এর পরমাণুগুলোতে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, যা পরমাণুগুলোর মধ্যকার ধাতব বন্ধনকে নমনীয় স্থিতিশীল করে, তাই সহজেই সোডিয়াম পাতা এবং মানে পাতা বা পাতলা করে গঠন করা যায়। তো এইখানে আলহামদুলিল্লাহ আমরা পুরা অধ্যায়ের বেসিক যেটা ছিল সব ক্লিয়ার করে দিলাম। এটা পার্ট 1। পরবর্তী ক্লাসে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই আগামী ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা যদি আমাদের কাছ থেকে এই যে লেকচার শিটগুলো নিতে চাও তাহলে যে 01620103495 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা অধ্যায়ের এরকম লেকচার শিট আছে, তোমরা চাইলে নিতে পারো, ওকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো এই পর্যন্ত। তোমাদের ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।